হেপাটাইটিস এ, হেপাটাইটিস এ এটা কি ধরনের রোগ? উত্তরগুলো, প্রশ্ন যে অপশনগুলো রয়েছে, এটা হলো যে খাদ্যে সংক্রমণের ফলে হতে পারে, এটা ওয়াটারবর্ন ডিজিজ অর্থাৎ জলবাহিত রোগ, এটা এয়ারবর্ন ডিজিজ বা বায়ুবাহিত রোগ, এবং এ আর বি বোথ অর্থাৎ ফুড কন্টামিনেশন এবং জলবাহিত দুটোই হতে পারে। তা এই চারটে অপশন রয়েছে, তা কোন অপশনটা তোমাদের কারেক্ট বলে মনে হচ্ছে? হেপাটাইটিস বি, কোন অপশনটা তোমাদের কারেক্ট বলে মনে হচ্ছে? দিস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হেপাটাইটিস বি কিভাবে হতে পারে? খাদ্যে সংক্রমণের ফলে, বায়ুবাহিত হতে পারে, জলবাহিত হতে পারে, খাদ্য এবং জল দুটোর থেকেই হতে পারে। এই চারটে অপশন রয়েছে। তোমাদের মনে হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস, এটা কোন, হেপাটাইটিস এ এটা কোন ধরনের হতে পারে? এটা তোমরা যদি উত্তরটা দাও, কে উত্তর দেবে? কে উত্তর দেবে? হেপাটাইটিস আমাদের যে বায়ুবাহিত, এটা বলছে বায়ুবাহিত, একেবারেই নয় সুমনা, বায়ুবাহিতটাই একমাত্র উত্তর নয়। হেপাটাইটিস আমাদের জল থেকে, আমরা যদি দূষিত জল নিয়ে থাকি সেখান থেকে ইনফেকশন হতে পারে, বা আমাদের যেটা তোমার অপশনস গুলো হচ্ছে ফুড, খাবারের থেকে হতে পারে। যে অপশন ডি যেটা রয়েছে অর্থাৎ ফুড এবং ওয়াটার দুটোর থেকেই হতে পারে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। সারা বিশ্বে কতগুলো, বোথ একদম কারেক্ট, সারা বিশ্বে কতগুলো বায়োডাইভার্সিটি হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট সারা বিশ্বে কতগুলো রয়েছে? সারা বিশ্বে কতগুলো বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে? তাহলে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর, হেপাটাইটিস এ আমাদের জল এবং খাবার দুটোর মাধ্যমে সংক্রমণ হতে পারে, বায়ুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপরে সারা বিশ্বে কতগুলো বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে? সুমনা বলছে 5টা। আর কেউ, আর কেউ কোনো কিছু, আর কেউ? 36টা, একদম কারেক্ট। বায়োডাইভার্সিটি হটস্পট সারা বিশ্বে রয়েছে 36টা, এবং ভারতবর্ষে রয়েছে 4টে বায়োডাইভার্সিটি হটস্পট। এই বায়োডাইভার্সিটি হটস্পট গুলো কি কি? সারা বিশ্বে রয়েছে 36টা, ভারতবর্ষে রয়েছে 4টা। এই 4টা বায়োডাইভার্সিটি হটস্পট ভারতবর্ষে কি? একটা হচ্ছে হিমালয়, নাম্বার 2 হচ্ছে ইন্ডো বার্মা যে রিজিয়নটা রয়েছে, যে ইন্দো মায়ানমারের যে অঞ্চলটা রয়েছে, বর্ডার এলাকাটা, সেটা, ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাটস অর্থাৎ পশ্চিম ঘাট, এবং আন্দামান নিকোবর। তাহলে প্রথম হলো হিমালয়া, ইন্ডো বার্মা, নাম্বার 2 ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট, এবং যেটা সান্ডালা ল্যান্ড যেটাকে বলা হয়ে থাকে, সান্ডা ল্যান্ড বা মানে বেসিক্যালি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, ঠিক, ভারতে রয়েছে 4টে, একদম কারেক্ট। এর পরের প্রশ্নের আমরা আসছি। পৃথিবীতে আমরা জানি যে ন্যাচারাল ডিজাস্টার হয়ে থাকে। ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে আমি 4টে ন্যাচারাল ডিজাস্টারের কথা বলছি, তার মধ্যে নিউমেরিক্যালি সবচেয়ে ফ্রিকোয়েন্ট মানে সবচেয়ে ঘন ঘন হয়ে থাকে এরকম ডিজাস্টারটার নাম তোমরা বলবে। অপশনগুলো হলো সুনামি, খরা, ভূমিকম্প, বন্যা। এই 4টে অপশন তোমাদের কাছে রয়েছে, সুনামি, খরা, ভূমিকম্প, বন্যা। এর মধ্যে সবচেয়ে ফ্রিকোয়েন্টলি অকারিং অ্যাজ পার ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তার মোতাবেক যে কোন ন্যাচারাল ডিজাস্টারটা সবচেয়ে বেশি হয়ে থাকে। অপশনস গুলো আবার বলছি, সুনামি, খরা, ভূমিকম্প, বন্যা। সকলে উত্তর দিয়েছে আর্থকোয়েক, বাট বেসিক্যালি সকলে উত্তর দিয়েছে আর্থকোয়েক। আর্থকোয়েক সবচেয়ে বেশি হয়ে থাকে, প্রত্যেক দিনই প্রতিনিয়ত আর্থকোয়েক হতে থাকে, কিন্তু সেই আর্থকোয়েকটা কখনো, আমি বলেছি ন্যাচারাল ডিজাস্টার, বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, একটা সার্টেন রিক্টারের উপরে না গেলে আর্থকোয়েক কখনোই প্রাকৃতিক বিপর্যয় হয় না। কিন্তু ফ্লাড বা বন্যা ইটসেলফ ইজ এ ন্যাচারাল ডিজাস্টার, এবং ফ্লাড হচ্ছে
সবচেয়ে অ্যাজ পার ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ফ্লাড হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট ন্যাচারাল ডিজাস্টার। সুতরাং এটা সবচেয়ে কমন একটা প্রশ্ন, যেটা তোমরা প্রায় ভুল দেখো। এই প্রশ্নটার মধ্যে তোমরা ভুল করতে, একটা সার্টেন রিক্টারের উপরে ক্ষয়ক্ষতি যদি বেশি না হয় ভূমিকম্প, তাহলে কিন্তু ন্যাচারাল ডিজাস্টার নয়, বরং সেটা দরকার যে সার্টেন যে এনার্জি সেটার আউটফ্লো এর জন্য। ঠিক আছে, তাহলে আমি পরের প্রশ্নটাতে চলে আসছি। বায়োকে আমাদের লিঙ্কন ইন্ডেক্স, লিঙ্কন ইন্ডেক্স এটা কি মাপতে ব্যবহার করা হয়ে থাকে? লিঙ্কন ইন্ডেক্স এটা কি জন্য ব্যবহার করা হয়ে থাকে? লিঙ্কন ইন্ডেক্স কি কারণে ব্যবহার করা হয়ে থাকে? লিঙ্কন ইন্ডেক্স কি কারণে ব্যবহৃত হয়ে থাকে, এটা কেউ বলতে পারবে? কারো কোনো ধারণা রয়েছে? মানে ওয়াইড কোনো কিছু বললেও আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নেব, যে কারো কোনো ধারণা লিঙ্কন ইন্ডেক্স কি কারণে ব্যবহৃত হয়ে থাকে? কেউ বলতে পারবে লিঙ্কন ইন্ডেক্স কেন ব্যবহৃত হয়ে থাকে? আচ্ছা, বলতে পারছো না। এক্সেলেন্ট জয়িতা, কারেক্ট। পপুলেশন সাইজকে মাপবার জন্য, অর্থাৎ আমাদের পপুলেশন জনসংখ্যা, একটা জায়গার জনসংখ্যা কতটা হতে পারে তার জন্য যে ইন্ডেক্সটা ব্যবহৃত হয়ে থাকে, দ্যাট ইজ কল্ড লিঙ্কন ইন্ডেক্স। আচ্ছা, আজকে আমরা কিভাবে পড়াবো সেটা, তাহলে লিঙ্কন ইন্ডেক্স শব্দটা দিয়ে তোমাদেরকে চারটে অপশন দিতে পারে, তার মধ্যে একটা থাকবে জনসংখ্যা, আরেকটা দিল মনে করো প্রাকৃতিক বিপর্যয়, ঠিক আছে, তাহলে ঠিক আছে পপুলেশন সাইজ। এরপরে নেক্সট আমরা আরেকটা প্রশ্নের ক্ষেত্রে আসছি, যে পৃথিবীতে সবচেয়ে বেশি বায়োডাইভার্সিটিতে, অর্থাৎ জীব যে বৈচিত্র্য আমাদের, সেই বৈচিত্র্যের ক্ষেত্রে কন্ট্রিবিউট করছে সবচেয়ে বেশি কারা? মস এবং ফার্ন, শৈবাল, ছত্রাক, লাইকেন, এই চারটা অপশন দিয়েছে। অর্থাৎ এদের সবচেয়ে বেশি স্পিসিস পৃথিবীতে বায়োডাইভার্সিটিতে কন্ট্রিবিউট করছে সবচেয়ে বেশি এমন স্পিসিস রয়েছে এই চারটির মধ্যে কাদের? শৈবাল, ছত্রাক, লাইকেন এবং মস এবং ফার্ন একসঙ্গে। কোন অপশনটা কারেক্ট? কোন অপশনটা কারেক্ট হতে পারে তোমাদের মনে হয়? শৈবাল, ছত্রাক অর্থাৎ অ্যালগি বা শৈবাল, ফাঙ্গি বা ছত্রাক, তারপর লাইকেন অর্থাৎ মিথজীবিত শৈবাল এবং ছত্রাকের, এবং মস অ্যান্ড ফার্ন। তাহলে এর মধ্যে কোনটি পৃথিবীর ছত্রাক? কারেক্ট বিভা, কারেক্ট অ্যান্সার। লাইকেন একেবারেই নয়, লাইকেন অনেক পরে, লাইকেন অনেক পরে গো, লাইকেন অনেক পরে। লাইকেন শৈবাল এবং ছত্রাকের মিথজীবিত্বের ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রে সবচেয়ে বেশি পৃথিবীতে সবচেয়ে বেশি হাইয়েস্ট নাম্বার অফ স্পিসিস এদের মধ্যে রয়েছে ফানজির ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে। এবার গো পালনের সময় এমন একটি গ্যাস নির্গত হয় যেটা গ্রিন হাউস এফেক্ট প্রডিউস করে থাকে। গো পালনের সঙ্গে যুক্ত গ্রিন হাউস গ্যাসটির নাম কি? গো পালনের সঙ্গে যুক্ত গ্রিন হাউস গ্যাসটির নাম কি? কারেক্ট জয়িতা, একদম মিথেন। এবং আমরা জানি যে আমাদের যে বিভিন্ন মিথেন, এবং আমরা বেসিক্যালি এই মিথেন কিভাবে হয়ে থাকে? মিথেন মিথেন কিরকম হয়ে থাকে, যে জলাভূমি যেগুলো রয়েছে, আমরা বিভিন্ন যে ডাম্পিং গ্রাউন্ড দেখি যেখানে বর্জ্য পদার্থকে ডাম্প করা হয়ে থাকে, সেখানেও কিন্তু এই মিথেন গ্যাস প্রডিউস হয়ে থাকে। এবং তোমরা অনেকে দেখেছো যে ডাম্পিং গ্রাউন্ড থেকে ধোঁয়া বেরোতে থাকে বিকজ অফ দ্য ফরমেশন অফ মিথেন গ্যাস। ঠিক আছে তো, এবং সেখানে কিন্তু এই মিথেন গ্যাস ফরমেশন হয়ে থাকে। তাহলে দ্যাট আনসার ইজ মিথেন। এরপরে আমরা চলে আসছি, ঠিক আছে, যে এনার্জি, আমাদের যে এনার্জি কনজাম্পশন পৃথিবীতে কোন সোর্সের মাধ্যমে সবচেয়ে বেশি হয়ে থাকে? এনার্জি কনজাম্পশন পৃথিবীতে কিসের মাধ্যমে সবচেয়ে বেশি হয়ে থাকে? আমি অপশনগুলো তোমাদের সামনে বলছি। কয়লা, খনিজ তেল, ন্যাচারাল গ্যাস, নিউক্লিয়ার এনার্জি। পৃথিবীতে সবচেয়ে বেশি এনার্জি কনজাম্পশন যে হয়ে থাকে এই চারটের মধ্যে কোনটির মাধ্যমে? কয়লা, খনিজ তেল, তারপর কয়লা, খনিজ তেল, নিউক্লিয়ার এনার্জি, ন্যাচারাল গ্যাস। আচ্ছা, পায়েল বলছে কয়লা, পায়েল বলছে কয়লা। কয়লা
কয়লা। আর কেউ? বিভা বলছে ন্যাচারাল গ্যাস। আর কেউ? কোল। কয়লা। 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 ন্যাচারাল গ্যাস। নিউক্লিয়ার এনার্জি তো বাপরে, নিউক্লিয়ার এনার্জি তো একদম ইয়ে রে। আরো কিছু? কোল। আর কিছু? কোল। কোল। সকলে কোল করে যাচ্ছে। বেসিক্যালি তোমরা যে উত্তরটা দিচ্ছ সেই উত্তরটা আজ থেকে 1 শতাব্দী আগে হলে সেই উত্তরটা কারেক্ট হতো। বর্তমানে দ্য এন্টায়ার হিউম্যান সিভিলাইজেশন ইজ ডিপেন্ডেন্ট অন অয়েল। সুতরাং তুমি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও দেখে থাকো যে কয়লা চালিত ইঞ্জিন নাকি ডিজেল চালিত ইঞ্জিন কোনটা সবচেয়ে বেশি রয়েছে। ইনফ্যাক্ট সারা ইন্ডাস্ট্রিতে, সমস্ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোল হ্যাজ গ্র্যাজুয়ালি বিকাম অবসলিট অ্যান্ড দ্যাট হ্যাজ বিন রিপ্লেসড বাই খনিজ তেল, অয়েল। অয়েল ইজ দ্য ম্যাক্সিমাম সোর্স অফ এনার্জি। সুতরাং এনার্জি কনজামশনের ক্ষেত্রে উত্তরটা আবারও একবার ভুল করতে চলেছিলে সকলে, যে কয়লা বলে। আর্থকোয়েকের ক্ষেত্রে একটা তোমরা কমন ভুল করেছিলে, আরেকটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা আবার ভুল করতে চলেছিলে কয়লা বলে। ঠিক আছে?